ওয়েলকাম স্টুডেন্টস। কপিকল সংক্রান্ত সমস্যার আমরা প্রথম অংশে বেশ কয়েকটি সমস্যার সমাধান কিভাবে করতে হবে জেনেছি। আজ দ্বিতীয় অংশে আমরা আরও কয়েকটি সমস্যার সমাধান আলোচনা করব। তাহলে প্রথম সমস্যা আমাদের এখানে যেটি দেওয়া আছে, সেখানে 4 কেজি এবং 5 কেজি ভরের দুটি ব্লককে দুটি কপিকলের সাহায্যে এই চিত্রের ন্যায় ঝোলানো আছে। এক্ষেত্রে আমাদেরকে বের করতে বলা হয়েছে ব্লক দুটির ত্বরণের মান কী হবে। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 5 কেজি ভরের ব্লকটি যে কপিকল থেকে ঝোলানো আছে, তাহলে সুতোটি সেই কপিকলের ওপর দিয়ে অপর একটি কপিকলের ওপর দিয়ে গিয়ে 4 কেজি ভরের সঙ্গে যুক্ত। সুতরাং এই সমগ্র সুতোতে টানের মান কিন্তু একই হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে সুতোর টান টি, তাহলে সমগ্র সুতোতেই সুতোর টান কিন্তু টি হবে, কারণ আমাদেরকে বলা আছে সুতোটি হালকা এবং অপ্রসার্য এবং কপিকলগুলি হচ্ছে ঘর্ষণবিহীন। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে 4 কেজি ভরের যে ব্লকটি আছে সেটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে গতিশীল। তাহলে সেক্ষেত্রে এই 5 কেজি ভরের যে ব্লকটি আছে সেটি ওপরের দিকে গতিশীল হবে এবং তার ত্বরণের মান হবে a/2। কারণ ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 4 কেজি ভরের ব্লকটি যদি নিচের দিকে x দূরত্ব নামে, তাহলে 5 কেজি ভরের ব্লকটি ওপরের দিকে কিন্তু x/2 দূরত্ব উঠবে। অর্থাৎ এই 4 কেজি ভরের ব্লকের ত্বরণ যা হবে, 5 কেজি ভরের ব্লকের ত্বরণ তার অর্ধেক হবে। তাহলে আমরা এক্ষেত্রে ত্বরণটিকে a এবং a/2 ধরেছি। তাহলে আমরা যদি 4 কেজি ভরের ব্লকটির মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে ওর উপর ক্রিয়াশীল যে বলগুলি সেটি হচ্ছে প্রথমত ওর ওজন নিচের দিকে, যেটি হচ্ছে 4g, আমরা অভিকর্ষজ ত্বরণকে g ধরেছি, এবং ব্লকটির ভর হচ্ছে 4 কেজি, এবং ওপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে টি। তাহলে এই দুটি বলের সম্মিলিত ক্রিয়ার ফলে ব্লকটি নিচের দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং এর গতির সমীকরণ হবে 4g - t সমান হচ্ছে 4 × a, বা এখান থেকে আমরা লিখতে পারি t সমান হচ্ছে 4g হচ্ছে 4a। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। আবার 5 কেজি ভরের ব্লকটির যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে এই ব্লকটির ক্ষেত্রে যে ক্রিয়াশীল বলগুলি সেটি হচ্ছে নিচের দিকে ওর ওজন হচ্ছে 5g এবং ওপরের দিকে সুতোর টান হচ্ছে 2t, কারণ দুটি সুতো প্রতিটিতে টান হচ্ছে t, তাহলে ওপরের দিকে ক্রিয়াশীল টান হচ্ছে 2t, এবং এই দুটি বলের সম্মিলিত ক্রিয়ার ফলে ব্লকটি ওপরের দিকে a/2 ত্বরণ সহ গতিশীল। সুতরাং এর ক্ষেত্রে যদি আমরা গতির সমীকরণ লিখি, তাহলে আমরা পাচ্ছি 2t - 5g সমান হচ্ছে 5 × a/2, কারণ এর ত্বরণ a/2। বা যদি আমরা 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 4t - 10g সমান হচ্ছে 5a। এখন 1 নম্বর সমীকরণ থেকে যে t এর মান পাওয়া গেছে সেই মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 4 × 4g - 4a - 10g হচ্ছে 5a, অথবা আমরা লিখতে পারি 16g - 16a - 10g 5a, বা আমরা লিখতে পারি 21a হচ্ছে 6g, অর্থাৎ a সমান হচ্ছে 6/21g, অথবা এটি হচ্ছে 2/7 × g। সুতরাং 4 কেজি ভরের ব্লকের যে ত্বরণ সেটি হচ্ছে নিচের দিকে 2/7g, এবং 5 কেজি ভরের ব্লকের যে ত্বরণ সেটি হবে ওপরের দিকে এই ত্বরণটির অর্ধেক, অর্থাৎ 1/7 × g হবে। আমরা পরের সমস্যায় আসি, যেখানে 3টি কপিকলের সাহায্যে একটি সুতোর মধ্য দিয়ে দুটি ব্লক পরস্পরের সঙ্গে যুক্ত, একটি হচ্ছে এ ব্লক, একটি বি ব্লক, এবং বি ব্লকটি যে কপিকলের সঙ্গে যুক্ত সেই কপিকলটি এই সুতোর ওপরই রাখা আছে। এক্ষেত্রে সুতোর টান সব জায়গাতেই সমান হবে, অর্থাৎ আমরা যদি সুতোর টান এখানে টি ধরি, তাহলে সুতোর টান এখানেও টি হবে, এখানেও আমরা সুতোর টান টি পাবো, আর এখানেও সুতোর টান কিন্তু টি হবে। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে এ এবং বি এই ব্লক দুটি ত্বরণ কি হয়। এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে বি ব্লক নিচের দিকে ত্বরণ সহ গতিশীল, তাহলে এ ব্লক অনুভূমিক দিকে 2a ত্বরণ সহ গতিশীল হবে। কারণ ছবি থেকে আমরা বুঝতে পারছি যে যেহেতু সুতোটির দৈর্ঘ্য নির্দিষ্ট, সেই হেতু বি ব্লকটি যদি নিচের দিকে x দূরত্ব নামে, তাহলে এ ব্লকটিকে অনুভূমিক দিকে অর্থাৎ কপিকলটির দিকে 2x দূরত্বে এগিয়ে যেতে হচ্ছে। সুতরাং বি ব্লকের ত্বরণ যদি এ হয়, তাহলে এ ব্লকের ত্বরণ হবে 2a।
এখন আমরা যদি বি ব্লকটির জন্য মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে বি ব্লকটির ক্ষেত্রে ক্রিয়াশীল বলগুলি হবে, নিচের দিকে ক্রিয়াশীল ওর ওজন হচ্ছে 5g, ওপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে 2t, এবং এই দুটি বলের সম্মিলিত ক্রিয়ার ফলে ব্লকটি নিচের দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং এর ক্ষেত্রে গতির সমীকরণ হবে 5g - 2t সমান হচ্ছে 5a, বা এখান থেকে আমরা পাচ্ছি 2t সমান হচ্ছে 5g - 5a। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আমরা যদি এ ব্লকটির জন্য মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে এ ব্লকটির ক্ষেত্রে যে ক্রিয়াশীল বল সেগুলি হচ্ছে, অনুভূমিক দিকে সুতোর টান হচ্ছে টি, নিচের দিকে ক্রিয়াশীল ব্লকটির যে ওজন সেটি হবে 2g, এবং ওপরের দিকে টেবিল কর্তৃক প্রযুক্ত যে লম্ব প্রতিক্রিয়া সেটি আমরা n ধরে নিচ্ছি। এই তিনটি বলের সম্মিলিত ক্রিয়ার ফলে ব্লকটি অনুভূমিক দিকে 2a ত্বরণ নিয়ে গতিশীল। এখন আমরা যেহেতু ব্লকটির অনুভূমিক গতির কথা আলোচনা করছি, সেহেতু উলম্ব দিকে যে ক্রিয়াশীল বল n এবং ব্লকটির ওজন 2g, এদের এক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে না, যেহেতু আমাদেরকে বলা আছে যে তলের উপর ব্লকটি রাখা আছে সেটিও মসৃণ। সুতরাং এ ব্লকটির ক্ষেত্রে যদি আমরা গতির সমীকরণ লিখি, তাহলে আমরা পাচ্ছি টি সমান হচ্ছে 2 × 2a, অর্থাৎ টি সমান হচ্ছে 4a। এটি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে পাওয়া টি এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 2 × 4a হচ্ছে 5g - 5a। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 13a হচ্ছে 5g, তার অর্থ হচ্ছে a সমান হচ্ছে 5/13 × g। সুতরাং বি ব্লকটি, যেটি 5 কেজি ভরের ব্লক, সেটি নিচের দিকে 5/13g ত্বরণ নিয়ে গতিশীল হবে, এবং এ ব্লকটি, যেটি অনুভূমিক দিকে গতিশীল, তার ত্বরণ হচ্ছে 2a, অর্থাৎ 2 × 5/13g হচ্ছে 10/13 × g। এই ত্বরণ নিয়ে এ ব্লকটি অনুভূমিক দিকে গতিশীল হবে। আমরা পরের সমস্যা আসি, যেখানে আমরা পরের প্রবলেমে আসছি, যেখানে 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি মসৃণ নততলের উপর একটি 100 গ্রাম ভরের ব্লক আছে, এবং এই ব্লকটি দুটি সুতোর সাহায্যে এবং কপিকলের ওপর দিয়ে একটি 500 গ্রাম ভরের ব্লকের সঙ্গে এবং একটি 50 গ্রাম ভরের ব্লকের সঙ্গে যুক্ত আছে। আমাদেরকে বলা হয়েছে যে এই 500 গ্রাম ভরের যে ব্লকটি, তার ত্বরণ কী হবে। তাহলে যেহেতু এখানে এই সুতোর দৈর্ঘ্যটি নির্দিষ্ট, অর্থাৎ 50 গ্রাম ভরের ব্লক থেকে শুরু করে 500 গ্রাম ভরের ব্লক পর্যন্ত সুতোর দৈর্ঘ্য যেহেতু নির্দিষ্ট, সুতরাং আমরা যদি ধরে নিই যে 500 গ্রাম ভরের ব্লকটি নিচের দিকে এ ত্বরণ সহ গতিশীল, তাহলে 50 গ্রাম ভরের ব্লকটি ওপরের দিকে এ ত্বরণ সহ গতিশীল হবে, এবং 100 গ্রাম ভরের যে ব্লকটি আছে সেটিও এই নততলের সমান্তরালে ওপরের দিকে এ ত্বরণ সহ গতিশীল হবে। এখন আমরা যদি এই 500 গ্রাম ভরের ব্লকটি যে সুতোর সঙ্গে যুক্ত আছে তার টান যদি টি ধরি, তাহলে এই সুতোটির টানও টি হবে, কারণ 500 গ্রাম এবং 100 গ্রাম ভরের দুটি ব্লকের মাঝখানে আর কোনো ব্লক যুক্ত নেই বা ভর যুক্ত নেই, এবং কপিকলটি বলা আছে ঘর্ষণবিহীন। আবার 100 গ্রাম এবং 50 গ্রাম ভরের যে ব্লক দুটি যুক্ত আছে সেই সুতোর টান আমরা T1 ধরে নিচ্ছি, তাহলে এই সুতোর টান হবে T1। এরপর আমরা প্রতিটি ব্লকের জন্য মুক্ত বস্তু চিত্র আঁকব, এবং তাদের সমাধান করার পর আমরা ত্বরণ এর মান পাব। সুতরাং আমরা যদি 500 গ্রাম ভরের এই ব্লকটির জন্য মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে ব্লকটির ভর আমরা যদি কেজি এককে বলি, তাহলে 0.5 কেজি। সুতরাং নিচের দিকে ক্রিয়াশীল এর ওজন হবে 0.5 × g, ওপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে টি, এবং এই দুটি বলের প্রভাবে ব্লকটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে গতিশীল। সুতরাং এর ক্ষেত্রে গতির সমীকরণ হচ্ছে 0.5g - t সমান হচ্ছে 0.5a, বা এখান থেকে আমরা পাচ্ছি t সমান 0.5g - 0.5a। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। আবার 50 গ্রাম ভরের যে ব্লকটি আছে, যদি আমরা এর ভর কেজিতে বলি, তাহলে 0.05 কেজি হবে। তাহলে এই ব্লকটির ক্ষেত্রে যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে নিচের দিকে ওর ওজন হচ্ছে 0.05g, ওপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে T1, এবং এই দুটি বলের সম্মিলিত ক্রিয়ার ফলে ব্লকটি এ ত্বরণ সহ উপরের দিকে গতিশীল। সুতরাং এর ক্ষেত্রে গতির সমীকরণ হবে T1 - 0.05g সমান হচ্ছে 0.05a,
বা এখান থেকে আমরা লিখতে পারি T1 সমান হচ্ছে 0.05 জি প্লাস হচ্ছে 0.05 এ। এটি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 100 গ্রাম ভরের ব্লকটির জন্য যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে এই ব্লকটির উপর ক্রিয়াশীল বলগুলি কি কি হবে? তাহলে এই ব্লকটি একটি 30 ডিগ্রি নতিবিশিষ্ট নততলের উপর আছে, সুতরাং এর উপর যে ক্রিয়াশীল বলগুলি সেগুলি হবে, আমরা যদি মুক্ত বস্তু চিত্র আঁকি, প্রথমত নততলের সমান্তরালে নিচ থেকে উপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে টি, এবং নততলের সমান্তরালে ওপর থেকে নিচের দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে T1। এই ব্লকটির যে ওজন সেটি খাড়াভাবে নিচের দিকে কাজ করবে, যার মান হচ্ছে 0.1 জি, এবং এই নততল ব্লকটির উপর একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যেটি নততলের সঙ্গে লম্বভাবে কাজ করবে, এবং এই বলটি আমরা প্রতিক্রিয়া বলটি আমরা এন ধরে নিচ্ছি। এটি হচ্ছে এন। এখন এই কোণটি 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা এই ব্লকের যে ওজন 0.1 জি, এটিকে যদি দুটি উপাংশে আমরা যদি বিভাজিত করি, একটি হচ্ছে নততলের সঙ্গে অভিলম্বভাবে আর একটি হচ্ছে নততলের সঙ্গে সমান্তরালভাবে, তাহলে এই উপাংশ দুটি আমরা পাবো, এই কোণটি 30 ডিগ্রি হবে, অর্থাৎ যেটি নততলের অভিলম্বে সেই উপাংশটি হবে 0.1 জি cos 30 ডিগ্রি, এবং যেটি নততলের সমান্তরালে সেই উপাংশটি হবে 0.1 জি sin 30 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু এই ব্লকটির ক্ষেত্রে ত্বরণ দেখেছি যে নততলের সমান্তরালে নিচ থেকে উপরের দিকে ত্বরণে, এবং আমরা ব্লকটি শুধুমাত্র এই নততলের সমান্তরাল গতি আলোচনা করছি, সুতরাং নততলের অভিলম্ব দিকে ক্রিয়াশীল যে বলগুলি আছে অর্থাৎ এন এবং 0.1 জি cos 30 ডিগ্রি, এদের কোনো ভূমিকা এখানে থাকবে না। তাহলে শুধুমাত্র যদি আমরা নততলের সমান্তরালে ব্লকটির গতি আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে ক্রিয়াশীল 3টি বল, একটি হচ্ছে সুতোর টান টি নততলের নিচ থেকে উপরের দিকে, আরেকটি হচ্ছে সুতোর টান T1 নততলের ওপর থেকে নিচের দিকে, আরেকটি হচ্ছে ওজনের উপাংশ 0.1 জি sin 30 ডিগ্রি, এটিও নততলের ওপর থেকে নিচের দিকে। এই 3টি বলের সম্মিলিত ক্রিয়ার ফলে ব্লকটি ওপরের দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং এর ক্ষেত্রে যদি আমরা গতির সমীকরণ লিখি, তাহলে আমরা লিখতে পারবো টি মাইনাস T1 মাইনাস 0.1 জি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সমান হচ্ছে 0.1 ইন্টু এ। তাহলে আগের দুটি সমীকরণ থেকে টি এবং T1 এর মান আমরা পেয়েছি, সেই মানগুলি যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 0.5G মাইনাস 0.5A মাইনাস 0.05G মাইনাস 0.05A মাইনাস 0.05G সমান হচ্ছে 0.1A। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 0.5A 0.05A 0.55A প্লাস 0.65A, তাহলে 0.65A ইকুয়াল টু হচ্ছে 0.5G মাইনাস 0.1G অর্থাৎ 0.4G হচ্ছে। তাহলে এ সমান আমরা কি পাবো? আমরা এ সমান পাচ্ছি 0.4/0.65G, অথবা আমরা এটি লিখতে পারি 40/65G, বা আমরা লিখতে পারি 8/13 ইন্টু জি। সুতরাং তিনটি ব্লকেরই ত্বরণ যেহেতু একই, সুতরাং 500 গ্রাম ভরের ব্লকেরও ত্বরণ হবে 8/13G, 100 গ্রাম ভরের ব্লকেরও ত্বরণ হবে 8/13G, এবং 50 গ্রাম ভরের ব্লকেরও ত্বরণ হবে 8/13G। আমরা পরবর্তী সমস্যায় আসি। এখানে একটি মসৃণ তলের উপর একটি ত্রিভুজাকার ব্লক আছে যার ভর হচ্ছে m ডট, এবং সেই ব্লকটির উপর আরেকটি স্মল m ভরের ব্লক আছে। এই দুটি ব্লককে সুতোর সাহায্যে একটি কপিকলের উপর দিয়ে ক্যাপিটাল M ভরের অপর একটি ব্লকের সঙ্গে যুক্ত করা আছে। এখানে বলা আছে যে এই ক্যাপিটাল M ভরের মান কি হলে এই স্মল m ভরের ব্লকটি এই ত্রিভুজাকার ব্লকের উপর সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ এর মধ্য দিয়ে বা এর উপর দিয়ে পিছলে পড়বে না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্ষেত্রে ক্যাপিটাল M ভরের যে ব্লকটি সেটি এ ত্বরণ সহ নিচের দিকে নামছে। তাহলে কি হবে না, এই যে দুটি ব্লক, একটি m ডট এবং একটি m ভরের যে দুটি ব্লক আছে, সেই ব্লক দুটিও একই সাথে অনুভূমিক দিকে ত্বরণ সহ গতিশীল হবে। আমরা এক্ষেত্রে সুতোর টান ধরে নিচ্ছি টি।
এখন এই সমস্যাটির সমাধান দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে এই স্মল এম ভরের ব্লকটির উপর ক্রিয়াশীল অলিক বলকে হিসাবের মধ্যে ধরে নিয়ে, অথবা প্রত্যেকটি ব্লকের জন্য আমরা আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্তবস্তু চিত্র এঁকে কোন ব্লকটির উপর কি কি বল কাজ করছে সেই বলগুলি হিসাব করে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এই ক্যাপিটাল এম ভরের ব্লকটি নিচের দিকে এ ত্বরণ সহ নামছে এবং এই দুটি ব্লক একত্রে অনুভূমিক দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং ক্যাপিটাল এম ভরের ব্লকটির ক্ষেত্রে যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি বা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা পাচ্ছি নিচের দিকে ওর ক্রিয়াশীল ওজন হচ্ছে এমজি, উপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে টি, এবং এর ফলে ব্লকটি নিচের দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং আমরা এখানে পাচ্ছি mg মাইনাস টি সমান হচ্ছে ma, বা আমরা পাচ্ছি টি সমান হচ্ছে mg মাইনাস ma। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। আবার যদি এই দুটি ব্লকের কথা অর্থাৎ m ডট এবং m এই দুটি ব্লকের কথা আমরা একত্রে ভাবি, অর্থাৎ এই দুটি ব্লককে যদি আমরা একটি সংস্থা হিসেবে ধরে নিই, তাহলে ওই সংস্থাটির উপর ক্রিয়াশীল অনুভূমিক দিকে বল হচ্ছে সুতোর টানটি। বা যদি আমি দুটি বস্তুকে একটি সংস্থা হিসেবে ধরে নিয়ে তার উপর ক্রিয়াশীল বলগুলি আমরা যদি বিবেচনা করি, এই সংস্থাটির ভর হচ্ছে এম ডট প্লাস এম, সুতরাং নিচের দিকে ক্রিয়াশীল ওর ওজন হচ্ছে এম ডট প্লাস এম ইন্টু জি, এবং টেবিলের জন্য একটি লম্ব প্রতিক্রিয়া কাজ করবে, এটি আমরা N1 ধরে নিচ্ছি, আর অনুভূমিক দিকে সুতোর টান হচ্ছে টি। তাহলে এই বলগুলির সম্মিলিত ক্রিয়াতে বা সম্মিলিত প্রভাবে এই সংস্থাটি অনুভূমিক দিকে এ ত্বরণ সহ গতিশীল। তাহলে যেহেতু আমরা সংস্থাটির অনুভূমিক গতির কথা আলোচনা করছি, সুতরাং এই উলম্ব দিকে ক্রিয়াশীল বলগুলির এক্ষেত্রে কোনো ভূমিকা নেই। সুতরাং আমরা এখানে লিখতে পাচ্ছি টি সমান হচ্ছে এম ডট প্লাস এম ইন্টু হচ্ছে এ। এটি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি এম ডট প্লাস এম ইন্টু এ সমান হচ্ছে এম জি মাইনাস হচ্ছে এম এ। তাহলে এখান থেকে আমরা পাবো এম ডট প্লাস এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এ সমান হচ্ছে এম জি, বা আমরা পাচ্ছি এ সমান হচ্ছে এম জি বাই হচ্ছে এম ডট প্লাস এম প্লাস হচ্ছে ক্যাপিটাল এম। এটি আমাদের 3 নম্বর সমীকরণ। অর্থাৎ এটি হচ্ছে ওই সংস্থাটির ত্বরণ, বা আমরা বলতে পারি যে ত্বরণ নিয়ে ক্যাপিটাল এম ভরের ব্লকটি নিচের দিকে নামছে এবং এম ডট ও স্মল এম ভরের ব্লক দুটি অনুভূমিক দিকে যে ত্বরণ নিয়ে গতিশীল। এক্ষেত্রে আমরা সরাসরি এই সংস্থাটির ত্বরণের মান বের করতে পারতাম, কারণ এই সংস্থাটি কেবলমাত্র এই এমজি বলের জন্যই গতিশীল। ক্যাপিটাল এম ভরের যে ব্লকটি ঝোলানো আছে সুতো দিয়ে, সেই ব্লকটির ওজনের জন্যই কেবলমাত্র এই পুরো সংস্থাটি গতিশীল। তাহলে সেক্ষেত্রে এই সংস্থাটির উপর ক্রিয়াশীল বল হচ্ছে এম ইন্টু জি, এবং সংস্থাটির মোট ভর হচ্ছে এম ডট প্লাস এম ইন্টু ক্যাপিটাল এম, এম ডট প্লাস এম প্লাস ক্যাপিটাল এম। সুতরাং সংস্থাটির ত্বরণ হবে ক্যাপিটাল এম জি বাই এম ডট প্লাস এম প্লাস হচ্ছে ক্যাপিটাল এম। এখন আমরা যদি স্মল এম ভরের ব্লকটির উপর ক্রিয়াশীল বলগুলি আলোচনা করি, তাহলে স্মল এম ভরের ব্লকটির উপর কি কি বল কাজ করছে আমরা তার এখন স্মল এম ভরের ব্লকটির জন্য যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে স্মল এম ভরের ব্লকটি থিটা নতিক কোণ বিশিষ্ট একটি নততলের উপর রাখা আছে। এক্ষেত্রে ব্লকটির ওজন mg খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। এই নততলের জন্য ওর উপর যে একটি প্রতিক্রিয়া বল কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া, সেটি আমরা n ধরে নিচ্ছি। আচ্ছা, এই n এর যদি আমরা দুটি উপাংশ বের করি, একটি হচ্ছে ওজনের বিপরীত দিকে আর একটি হচ্ছে ভূমির সমান্তরালে, তাহলে এই কোণটি থিটা হলে এই কোণটিও থিটা হবে। সেক্ষেত্রে এই ওজন mg তার বিপরীত দিকে n এর যে উপাংশ আমরা পাচ্ছি সেটি হচ্ছে n cos থিটা, এবং অনুভূমিক দিকে আমরা n এর যে উপাংশ পাচ্ছি সেটি হচ্ছে n sin থিটা। এখন এই বলগুলির ক্রিয়াতে ব্লকটি অনুভূমিক দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং আমরা যদি ব্লকটির অনুভূমিক গতির কথা বিবেচনা করি, তাহলে আমরা পাচ্ছি n sin থিটা সমান হচ্ছে m a। আর যদি উলম্ব দিকে ব্লকটির সাম্যের কথা আমরা বিবেচনা করি, তাহলে আমরা পাচ্ছি n cos থিটা সমান হচ্ছে mg। সুতরাং এখানে যদি আমরা
2 নম্বর সমীকরণকে বা দ্বিতীয় সমীকরণটিকে প্রথম সমীকরণটি দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি cot থিটা সমান হচ্ছে g/a। এটি আমাদের 4 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটি আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। 3 নম্বর সমীকরণ কি ছিল? a সমান mg/m ডট প্লাস m প্লাস ক্যাপিটাল M। 3 নম্বর সমীকরণ থেকে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে g/a সমান হচ্ছে m ডট প্লাস m প্লাস ক্যাপিটাল M বাই হচ্ছে ক্যাপিটাল M। তাহলে g/a সমান cot থিটা, তাহলে আমরা পাচ্ছি cot থিটা সমান হচ্ছে m ডট প্লাস m প্লাস ক্যাপিটাল M বাই ক্যাপিটাল M, বা আমরা লিখতে পাচ্ছি m cot থিটা সমান হচ্ছে m ডট প্লাস m প্লাস ক্যাপিটাল M, বা আমরা এখান থেকে পাচ্ছি m যদি কমন নিয়ে নেওয়া হয় cot থিটা মাইনাস 1 সমান হচ্ছে m ডট প্লাস m, বা আমরা এখান থেকে বলতে পারি m সমান হচ্ছে m ডট প্লাস m বাই cot থিটা মাইনাস 1। সুতরাং এটি হবে m এর মান, যার জন্য ওই স্মল m ভরের ব্লকটি নততলের উপর সাম্যাবস্থায় থাকবে। পরবর্তী প্রশ্নে এখানে দেওয়া আছে যে ক্যাপিটাল M ভরের একটি বাক্স আছে এবং সেই বাক্সের মধ্যে একটি হালকা ওজন মাপক যন্ত্র আছে। সেই যন্ত্রের উপর স্মল m ভরের এক ব্যক্তি দাঁড়িয়ে একটি সুতো একটি কপিকলের ওপর দিয়ে গিয়ে সেই বাক্সের সঙ্গে যুক্ত আছে। এখন এই ব্যক্তি এই সুতোটিকে কি বলে টানলে এই সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে, এবং সেক্ষেত্রে ওই যন্ত্রে ওই ব্যক্তির ওজন কি দেখাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরা যাক ওই ব্যক্তি সুতোটিকে টি বলে টানে, তাহলে সুতোটিও ওই ব্যক্তিকে টি বলে টানবে এবং সমগ্র সুতোর টান কিন্তু টিই হবে। এক্ষেত্রে যেহেতু ব্যক্তি সমেত ওই বাক্সটি সাম্যাবস্থায় আছে, তাহলে এক্ষেত্রে কারোরই ত্বরণ কিন্তু নেই, বা ত্বরণ প্রত্যেকেরই ক্ষেত্রে শূন্য। এখন আমরা যদি ওই ব্যক্তির ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্তবস্তু চিত্র আঁকি, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে যে মুক্তবস্তু চিত্র সেটি আমরা পাচ্ছি ওপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান টি, নিচের দিকে ক্রিয়াশীল ওই ব্যক্তির ওজন mg, এবং ব্যক্তি যে তলের উপর দাঁড়িয়ে আছে সেই তল দ্বারা প্রযুক্ত একটি লম্ব প্রতিক্রিয়া বল, যেটিকে আমরা n ধরছি। তাহলে এই বলগুলির সম্মিলিত ক্রিয়ার ফলে ওই ব্যক্তি স্থিরাবস্থায় আছে বা সাম্যে আছে, অর্থাৎ ব্যক্তির ত্বরণ হচ্ছে শূন্য। তাহলে সেক্ষেত্রে আমরা গতির সমীকরণ অনুযায়ী পাচ্ছি টি প্লাস এন মাইনাস mg সমান হচ্ছে m ইন্টু 0, যেহেতু ত্বরণ শূন্য, বা আমরা এখান থেকে পাচ্ছি টি প্লাস এন সমান হচ্ছে mg। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার যদি আমরা এই বাক্সটির ক্ষেত্রে যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে বাক্সটির ভর ক্যাপিটাল M বলা আছে, তাহলে আমরা সেক্ষেত্রে পাচ্ছি ওই বাক্সটির ওজন যেটি নিচের দিকে কাজ করবে সেটি হচ্ছে ক্যাপিটাল mg, সুতোর টান উপরের দিকে ক্রিয়াশীল সেটি হচ্ছে ক্যাপিটাল T, এবং ওই ব্যক্তি এই বাক্সটির ওপর একটি বল প্রয়োগ করবে যেটি এই যে লম্ব প্রতিক্রিয়া n এর সঙ্গে সমান, সেটি নিচের দিকে ক্রিয়াশীল হবে, এটি হচ্ছে লম্ব প্রতিক্রিয়া n। কারণ আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীত হয়। সুতরাং বাক্সটি যদি ওই ব্যক্তির উপর n লম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করে, তাহলে ব্যক্তিও বাক্সটির উপর সমান এবং বিপরীতমুখী বল n প্রয়োগ করবে। তাহলে এক্ষেত্রে বাক্সটির ক্ষেত্রে গতির সমীকরণ যদি আমরা লিখি, তাহলে আমরা পাচ্ছি টি মাইনাস এন মাইনাস mg সমান হচ্ছে m ইন্টু 0, বা আমরা এখান থেকে লিখতে পাচ্ছি টি মাইনাস এন সমান হচ্ছে ক্যাপিটাল mg। এটি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করি, তাহলে আমরা n এর মান পেয়ে যাব, টি গুলি ক্যান্সেল করবে। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে টি প্লাস এন, আর যদি 2 নম্বর সমীকরণ বিয়োগ করা হয় মাইনাস টি প্লাস এন সমান হচ্ছে স্মল mg মাইনাস ক্যাপিটাল mg, বা এখান থেকে আমরা পাচ্ছি 2n সমান স্মল m মাইনাস ক্যাপিটাল M ইন্টু জি, বা এখান থেকে পাওয়া যাচ্ছে n সমান হচ্ছে স্মল m মাইনাস ক্যাপিটাল M ইন্টু জি বাই হচ্ছে 2। এখন আমাদেরকে দেওয়া আছে স্মল m সমান 60 কেজি আর ক্যাপিটাল M সমান দেওয়া আছে 30 কেজি, অর্থাৎ ব্যক্তির ভর দেওয়া আছে 60 কেজি আর ওই বাক্সটির ভর দেওয়া আছে 30 কেজি। সুতরাং আমরা যদি মান বসাই, তাহলে আমরা এটা পাচ্ছি 60 মাইনাস 30 ইন্টু হচ্ছে জি বাই হচ্ছে 2,
বা আমরা পাচ্ছি 15g। অর্থাৎ আমরা যদি জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিই, তাহলে ওই ব্যক্তির ওজন দেখাবে 150 নিউটন। এরপর বলা আছে যে ওই ব্যক্তি সুতোটিকে কি বলে টানলে ওই ব্যক্তির যা ওজন সেই প্রকৃত ওজনই ওজন বাক্সে দেখাবে। তাহলে আমরা জানি এক্ষেত্রে এই যে লম্ব প্রতিক্রিয়া যেটি আমরা পাচ্ছি এন, সেটি ওই ব্যক্তির আপাত ওজনকে প্রদর্শন করে। অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া এন এর মান যা হবে ওই ব্যক্তির আপাত ওজন তাই হবে। যেমন এখানে আমরা এন এর মান পাচ্ছি 15g, তাহলে অর্থাৎ ওই ব্যক্তির আপাত ওজন হচ্ছে 15g, যেখানে ওই ব্যক্তির প্রকৃত ওজন কিন্তু 60g। তাহলে দ্বিতীয়বারে বলা হয়েছে যে সুতোটিকে কি বলে টানলে ওই ব্যক্তি তার আপাত ওজন আর প্রকৃত ওজন কিন্তু একই পাবে, অর্থাৎ 60g পাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওই ব্যক্তি যদি সুতোটিকে টি বলে টানে, তাহলে ওই ব্যক্তির যে আপাত ওজন সেটি তার প্রকৃত ওজনের সঙ্গে সমান হবে। তাহলে শর্ত কি, যখন সুতোর টান টি তখন ব্যক্তির আপাত ওজন যেটি এম, সেটি কিন্তু প্রকৃত ওজন অর্থাৎ এমজির সঙ্গে সমান হবে। তাহলে আমরা এক্ষেত্রেও ওই ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে নিচের দিকে ক্রিয়াশীল ওর ওজন হচ্ছে এমজি, ওপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান টি এবং ওপরের দিকে ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া এন। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলা আছে যে এন সমান হচ্ছে এমজি, এবং এই ক্ষেত্রে এই সংস্থাটি কিন্তু আর সাম্যে থাকবে না। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সংস্থাটি এ ত্বরণ নিয়ে উপরের দিকে গতিশীল। আমরা জানি যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু যখন ত্বরণ সহ ঊর্ধ্বমুখে গতিশীল হয় তখন তার আপাত ওজন প্রকৃত ওজনের থেকে বেশি হয়। তাহলে এক্ষেত্রে আপাত ওজন এবং প্রকৃত ওজন একই হবে, সেই জন্য আমরা এন সমান এমজি লিখেছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সংস্থাটি এক্ষেত্রে এ ত্বরণ নিয়ে উপরের দিকে গতিশীল। তাহলে আমরা যদি গতির সমীকরণ লিখি, তাহলে আমরা পাচ্ছি টি প্লাস এন মাইনাস এমজি সমান হচ্ছে এম এ। কিন্তু আমাদেরকে বলাই আছে শর্ত কি, এন সমান হতে হবে এমজি। তাহলে এন এবং এমজি ক্যান্সেল করছে, অর্থাৎ আমরা পাচ্ছি টি সমান হচ্ছে এম এ। এটা 1 নম্বর সমীকরণ। আর বাক্সটির ক্ষেত্রে যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে বাক্সটির ক্ষেত্রে নিচের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে এমজি, আর ওই ব্যক্তির জন্য যে প্রতিক্রিয়া বল বা ব্যক্তি ওই বাক্সের উপর যে বল প্রয়োগ করেছে সেটি হচ্ছে এন, এবং উপরের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে টি, এবং এক্ষেত্রেও এন সমান কিন্তু এমজি হতে হবে। তাহলে এক্ষেত্রেও বাক্সটিও উপরের দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং আমরা গতি সমীকরণ অনুযায়ী পাচ্ছি টি মাইনাস এন মাইনাস এমজি, ক্যাপিটাল এমজি সমান হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু এ। এখন এন এর জায়গাতে যদি আমরা এমজি বসাই আর টি এর জায়গাতে যদি এম এ বসাই, তাহলে আমরা পাচ্ছি এম এ মাইনাস এম জি মাইনাস ক্যাপিটাল এম জি সমান হচ্ছে ক্যাপিটাল এম এ। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইন্টু এ সমান হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি, যার অর্থ হচ্ছে এ সমান হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, তাহলে 60 প্লাস 30 আর নিচে হচ্ছে 60 মাইনাস 30 ইন্টু জি, বা আমরা পাচ্ছি এ সমান হচ্ছে 3g। এটি হচ্ছে ওই সংস্থাটির ত্বরণ। তাহলে এ এর এই মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, টি সমান হবে, এখানে যদি আমরা এর মান বসাই তাহলে টি সমান হবে 60 ইন্টু 3g সমান হচ্ছে 180g, আর জি এর মান যদি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই, তাহলে এটি হবে 1800 নিউটন। অর্থাৎ ওই ব্যক্তি যদি সুতোর উপর 1800 নিউটন বল প্রয়োগ করে, তাহলে সংস্থাটি ত্বরণ সহ উপরের দিকে গতিশীল হবে, এবং সেক্ষেত্রে ওই ব্যক্তি ওই ওজন মাপক যন্ত্রে তার প্রকৃত ওজনই দেখতে পাবে, অর্থাৎ 60g ওজন দেখতে পাবে।